শুধু ম্যাথেরই কম্বিনেশন, ফিজিক্স আমরা এগুলো আগে পড়ছি, এই জন্য বলতেছি যে ফিজিক্স আর ম্যাথের কম্বিনেশন। চলি। সমবিন্দু বল ও লব্ধি বল, এই দুইটা শব্দ সম্পর্কে আগে জানবো। সমবিন্দু বল আর হচ্ছে লব্ধি বল। সমবিন্দু বল ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো কোনো বিন্দুতে একই সময় একাধিক বল ক্রিয়ারত থাকলে অবশ্যই ও নোট খাতা মনে করে দেবা আগের দিন বলতে আসার আগে ক্রিয়ারত থাকলে বিন্দুটিকে সমবিন্দু ও বলগুলোকে সমবিন্দু বল বলে। যদি এটা আমি একটু হচ্ছে গ্রাফিক্যালি দেখাই, তাহলে ধরো একটা বিন্দু, এই বিন্দুতে পি একটা বল, ধরো কিউ একটা বল, ধরো হচ্ছে আর একটা বল। নর্মালি কিন্তু আর কে আমরা লব্ধি হিসেবে চিনি, আমি এখানে সিঙ্গেল একটা বল হিসেবে চিন্তা করলাম। ধরো এস আরেকটা বল, তো এই একটা বিন্দুতে এই বলগুলা ক্রিয়ারত অবস্থায় আছে না, এই যে এই বিন্দুতেই, তো এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে সমবিন্দু, আর এই বলগুলাকে বলবো হচ্ছে সমবিন্দু বল। ধরো এই পয়েন্টটা হচ্ছে ও, তাহলে এখানে ও বিন্দু হচ্ছে সমবিন্দু, আর এখানে পি কিউ আর এস হলো সমবিন্দু বল। সিম্পল কথা এগুলা, না বোঝার কিছু নাই। তাহলে একই বিন্দুতে যদি একাধিক বল ক্রিয়ারত থাকে, তাহলে ওই বিন্দুকে বলবো সমবিন্দু, আর সবগুলা বলকে বলবো সমবিন্দু বল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পাশ দিয়ে যাও। লিখছ, ঝামেলা আছে? নাই। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে সমবিন্দু বল। সমবিন্দু বল। এবার দেখবো হচ্ছে লব্ধি বল বিষয়টা আসলে কি। মুছে দিলাম, তুলে নিও পরে ওদের কাছ থেকে। আচ্ছা, এই সমবিন্দু বলের আরেকটা এক্সাম্পল লিখতে পারো, জিনিসটা হচ্ছে এরকম, ধরো এইভাবে আছে, মানে একটা বল বেরোইছে এখান থেকে, এভাবে আর ঢুকছে, এটা বেরোইছে, এভাবে গেছে, এইভাবে। তাহলে খেয়াল করবা, যদি এগুলো পি দেই, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে ধরো কিউ বল, ধরো এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা ধরো হচ্ছে টি, এটা ধরো ডাব্লিউ। এই বলটা এখানে ঢুকছে তাই না, আর এই বলটা এখানে বেরোইছে তাই তো, এটাও বেরোইছে এটাও বেরোইছে, এগুলো হচ্ছে ঢুকছে, মানে এখানে বল ক্রিয়ারত হয়েছে। তাহলে এই বিন্দুকে বলবো কি, বলবো সমবিন্দু বল, আর এই সবগুলা বলকে কি বলবো, মানে এই বলগুলাকে বলবো সমবিন্দু বল, আর এই বিন্দুকে কি বলবো, সমবিন্দু, তাই না? আসলে ঠিক আছে না, ঝামেলা আছে? আচ্ছা, এরকম হইলেও কিন্তু ব্যাপারটা সেমই হয়। আচ্ছা, এই আমরা তুলে নাও, এখানে আমরা যাবো হচ্ছে লব্ধি বল। লব্ধি বল লিখতে থাকি আমি, হ্যাঁ। কোন বিন্দুতে একই সময় একাধিক বল থাকলে
যদি একটি বল দ্বারা উক্ত বলগুলোর ক্রিয়াফল কোন বিন্দুতে একই সময়ে একাধিক বল ক্রিয়ারত থাকলে যদি একটি বল দ্বারা উক্ত বলগুলোর ক্রিয়াফল মানে ও দিকে প্রকাশ করা যায় তবে বলটিকে লব্ধি বল বলে। এগুলো তোমরা জানো অলরেডি, তবু হচ্ছে ফর্মালিটিস বলতে হয় তাই বলতেছি। ধরো এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ, তাহলে এদিকে কি আছে, তার ব্যাগ, মানে স্রোতের ব্যাগ ইউ ধরলাম। ধরো তুমি এখান থেকে একটা নৌকা ছাড়বা কি এই দিক বরাবর, বললাম এটা হচ্ছে ভি, তাহলে এই নৌকাটা কি এই দিক বরাবর যাবে? যাবে কি বলো? যাবে না, বলতেছি। ধরো একটা নদী, হ্যাঁ, এখানে একটা নৌকা আছে, তুমি নৌকাটা হচ্ছে এই দিক বরাবর ছাড়লা আর কি, এই নৌকাটা কি এই দিক বরাবর যাবে? যাবে না। নৌকাটার ব্যাগ ছিল ভি, দিক ছিল এই দিক বরাবর, কিন্তু স্রোতের তো নিজের একটা ব্যাগ আছে থ্রি ইউ, এটা হচ্ছে এই দিক বরাবর। তো নৌকাটাকে কি করবে, এই স্রোত এই দিকে ঠেলে নিয়ে যাবে, তাই তো? তো আলটিমেটলি এই নৌকাটা হয়তো বা এই দিক বরাবর কোন একটা দিক বরাবর চালিত হবে নাকি? আচ্ছা, যদি সিম্পলি লিখি তাহলে ধরো হচ্ছে ইউ বল, আর এটা ধরো হচ্ছে ভি বল, এটা হচ্ছে আর বল। তাহলে ইউ বল এবং আর বলের একটা লব্ধি হিসেবে কি আর কাজ করতেছে না? ইউ বল এবং বি বলের একটা লব্ধি হিসেবে আর কাজ করতেছে না? করতেছে। আচ্ছা, ইউ বল আর হচ্ছে ভি বল, আমি যদি এই নৌকাতে ইউ বল আর বি বল বাদ দিয়ে শুধু আর বল এদিক বরাবর দিতাম, তাহলেও কি নৌকাটা এদিক বরাবর যাইতো না? ধরো স্রোত নাই, মানে স্রোতের ব্যাগ নাই, আর হচ্ছে এটা যে ব্যাগ দিয়েছিলাম এই দিক বরাবর, এটা দিই নাই, না দিয়ে কি করছি, আমি এই দিক বরাবর আর পরিমাণ বল দিছি বা আর পরিমাণ ব্যাগ দিছি, তাহলে কি নৌকাটা এদিক বরাবর যাবে না? আগে কন্ডিশন তো এই বরাবর যাচ্ছিল, সিম্পলি বলি আরেকবার, হ্যাঁ। তো নৌকাটা ধর হচ্ছে এই দিক বরাবর রওনা দিয়েছি বি ভ্যাগে, আর স্রোতের ব্যাগ ছিল এই দিক বরাবর, ব্যাগটা ছিল ইউ। তো এই স্রোতের ব্যাগ এবং এই নৌকার ব্যাগ সামষ্টিকভাবে নৌকাটা এই দিক বরাবর চালিত হচ্ছিল কিনা? ধর আমি স্রোতের ব্যাগটাও ভ্যানিশ করে দিলাম আর নৌকার এই ব্যাগটাও ভ্যানিশ করে দিলাম, বাদ দিয়ে আমি শুধু এই দিক বরাবর আর পরিমাণ বল দিলাম বা ব্যাগ দিলাম, তাহলে কি নৌকা এই দিক বরাবরই যাবে না? তাহলে এই দুই বলকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এটা দিই, তাও তো একই হচ্ছে রেজাল্ট, হচ্ছে কিনা? তাহলে এই দুই বলের লব্ধি হচ্ছে এইটা। সংজ্ঞাটা এরকম, যদি কোনো বিন্দুতে, এই যে কোনো বিন্দুতে একই সময় একাধিক বল ক্রিয়ারত থাকে এবং যদি ওই বলগুলোর সামষ্টিক যে ক্রিয়াফল সেটা একটা বল দ্বারা প্রকাশ করা যায় মানে এবং দিকে, তাহলে ওই বলটাকে আমরা কি বলবো? লব্ধি বল বলবো। যেরকম দেখাচ্ছিলাম যে ইউ আর ভি এর লব্ধি হচ্ছে এই দিক বরাবর ছিল, তো আমি যদি ইউ আর ভি বাদ দিয়ে শুধু এই দিক বরাবরের বলটাই চিন্তা করি, তাহলে এটি তো ওটার মতো কাজ করতেছে না, ওই দুই বলের মতো কাজ করতেছে না, সেই জন্য ইয়ারটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল কি বুঝছো? আসলে বুঝছো? বুঝছি, খুলে ফেলো সংজ্ঞাটা। হ্যাঁ, তোমার একটু মনে আছে নাইনটিন এইভাবে পড়তা যে ভেক্টরের লব্ধির ত্রিভুজ সূত্র ছিল এরকম, ধরো পি ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, কিউ ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, আর আর ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, তাহলে এটা লেখা যায় না আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর? লেখা যায়। এখানে আমরা পড়ছিলাম। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে একই দিক বরাবর দুটা বলের যোগফল বিপরীত চার সমান হবে। তাহলে যে পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিক বরাবর আছে, এই দুটোর যোগফল কার সমান হবে? আর এর সমান হবে, এটা একটু খেয়াল রাখবো। এটা ইউবি আর, এটা তো এটা লিখে ফেলবো।
হ্যাঁ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর। ইউভিএন, হ্যাঁ। তারপর আসেন, ধরো এটা একটা বল, র্যান্ডম যে কোনো একটা বল। এই বলটা এই ভূমির সাপেক্ষে ধরো হচ্ছে আলফা কোণে ক্রিয়ারত, বা ধরো থিটা কোণে ক্রিয়ারত আছে। তাহলে এই বল, এই যে পি, এর দুটো উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি লম্ব উপাংশ। এই বলটা এই দিক বরাবর কাজ করতেছে, আবার এই দিক বরাবর কাজ করতেছে, তাই কিনা বলো? তাই তো? তাই। যেমন ধরো একটা বলে, মানে এই পি পরিমাণ বল একটা নৌকা এই দিক বরাবর চলতেছে। তো এই দিক বরাবর চললে কি নৌকাটা এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক ভাবে দূরত্ব অতিক্রম করতেছে, আবার কিন্তু উলম্ব বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কিছু একটা দূরত্ব অতিক্রম করতেছে, তাই কিনা বলো? ধরো এখানে যখন আছে, তখন এক্স অক্ষ বরাবর সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সেই হিসেবে বলতেছি যে এই বলের দুটো উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এই আনুভূমিক উপাংশের মান হচ্ছে এই পি কস থিটা। এগুলো পড়ছিলা, এগুলো বুঝাইতে হবে আর আমাকে, পি সাইন থিটা, কি জানি? পি বল, পি বলের আনুভূমিক উপাংশ হচ্ছে পি কস থিটা এবং উলম্ব উপাংশ হচ্ছে পি সাইন থিটা। আচ্ছা, এগুলো আরো ডিটেলস হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে, ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় আছে না ভেক্টর, ভেক্টরে। আমাদের সামনে আরো কিছু জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে বলো তো দেখি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত? এবি, এবি cos থিটা, এ বি cos থিটা, এখানে থিটা কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ। ধর এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কি হবে? এ বি cos থিটা হবে। আচ্ছা, এই সূত্র ধরেই যদি আমি বলি যে, বলো দেখি এ ভেক্টর ডট এ ভেক্টর সমান কত হবে? এ ভেক্টর ডট এ ভেক্টর কত হবে? এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি cos থিটা, এখানে এ কি বলো তো? এ কি? এ ভেক্টরের মান। বি কি? বি ভেক্টরের মান। থিটা তো হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এ ভেক্টরের মান কত? এ ইনটু এ ভেক্টরের মান কত? এ cos। এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে a স্কয়ার আসে। দুটি ভেক্টর যদি ডট গ্রহণ করি, মানে একই ভেক্টর যদি ডট গ্রহণ করি, তাহলে কি পাওয়া যায়? ওই ভেক্টরের মানের স্কয়ার পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এগুলো আমাদের সামনে কাজে লাগবে, যেগুলো আমরা জানতাম তা একটু মনে করে দিন। শেষ। উপরোক্ত মুশকিল। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কার মনে আছে? মনে আছে? সামান্তরিক সূত্র কিন্তু সংখ্যা হিসেবে আসে ক নম্বরে? 2 মার্কের জন্য সংখ্যা হিসেবে মুখস্থ রাখতে হবে, কেমন? সামান্তরিক সূত্র, কোন বিন্দুতে, কোন বিন্দুতে একই সময় ক্রিয়াশীল দুটি বল যদি কোন সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, একই সময় ক্রিয়াশীল দুটি বল যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তবে বল দ্বয়ের লব্ধির মান ও দিক সামান্তরিকের বাহুদ্বয়
বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণের তাহলে কি হয়, তবে বলদ্বয়ের লব্ধির মান ও দিক সমান্তরিকের বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণের মান ও দিক দ্বারা সূচিত হয়। তাহলে কোন বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি বল যদি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তবে বলদ্বয়ের লব্ধির মান ও দিক সামান্তরিকের বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণের মান ও দিক দ্বারা সূচিত হয়। ব্যাপারটা এরকম, হ্যাঁ, ধরো এই একটা সামান্তরিক, একটা বল আছে এই দিক বরাবর পি আর একটা বল আছে এই দিক বরাবর কিউ। তাহলে এই সামান্তরিকের এই একটা কর্ণ আছে, তো যদি একটা বল পি এটা হয় আর একটা বল কিউ এটা হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই বলদ্বয়ের লব্ধি হচ্ছে আর, এবং সেটা হচ্ছে এই কর্ণ বরাবর, এই সামান্তরিকের কর্ণ বরাবর, এবং দিকটা হচ্ছে এই কর্ণ এই বলের সাথে যতক্ষণ আছে তত। বুঝছি? এটাই সামান্তরিক সূত্র। তো যদি দুটি বল সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত হয়, এই পি বল এর দিক আছে একটা, মানও আছে একটা, এবং কিউ বল এই যে এইটুক মান আর এদিক বরাবর হচ্ছে তার দিক। যদি একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল একই সন্নিহিত বাহুর মানে এবং দিকে সূচিত হয়, তবে এই বলদ্বয়ের যে লব্ধি বা ক্রিয়াফল সেটা হবে এই সামান্তরিকের বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ। কিন্তু এটাও ছিল না, তো এটাকে আমি লব্ধি বলতে পারবো না, লব্ধি বলতে হবে এইটাকেই, কারণ এই বলদ্বয়ের বা এই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ হচ্ছে এইটা, এই কর্ণের মান এবং দিক যা এই বলদ্বয়ের লব্ধির মান এবং দিক তাই। এটাই সামান্তরিক সূত্র। এটা কিন্তু ক নম্বরে আসবে ইনশাল্লাহ, আসে এই সূত্রটা ক নম্বরে আসে, দেখতে পারো যে ক স্টার, ক দিয়ে উপরে স্টার দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ভেক্টর যে অবস্থান চেঞ্জ করে নিয়ে দেওয়া যায়, তোমরা জানো, ধরো এইভাবে আছে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তো এই ভেক্টর দ্বারা এই বিন্দুতে যে ক্রিয়াফল হবে, আমি যদি এই ভেক্টরের মান এবং দিক একই রেখে এই ভেক্টরকে স্থানান্তর করে এখানে নিয়ে আসি, তাহলেও ব্যাপারটা সেম থাকবে। দেখে তোমরা জানি। আচ্ছা, এটা মনে রাখবা একটু, হ্যাঁ, যে ভেক্টরের অবস্থান পরিবর্তন করা যায় মান এবং দিক অপরিবর্তিত রেখে, ভেক্টরের অবস্থান চেঞ্জ করা যায় ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে করা যায় আর কি। তাহলে এই বিন্দুতে এই বল এবং এই বল দ্বারা পৃষ্ঠ লব্ধি কি বলো দেখি, এই আর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে আর ভেক্টর। ভেক্টর বলার কারণ কি, মান এবং দিক উভয়ই আছে, তাই তো? আচ্ছা, তো এইটাকে কি আমি এখানে স্থানান্তর করতে পারি? দেখো এই কিউ ভেক্টরের মান কি এইটুক না, এই বাহু আর এই বাহু কি একই, দূরত্ব তো সেম, তার মানে মানটা আসলে সেম, আর দিকটাকে আমি এই দিক বরাবর দিলাম। তাহলে এখানে কিউ ভেক্টর দেওয়া যে কথা, এখানে কিউ ভেক্টর দেওয়া একই কথা। এবার খেয়াল করো তো, এর একটা ত্রিভুজ না, এটা ত্রিভুজ কিনা বলো, ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ যদি ত্রিভুজ সূত্র ফেলি, একটু আগে দেখলাম, তাহলে আর ভেক্টর ইকুয়াল কি হবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কি লেখা যায়? এটুক তো লাগে, আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দেখছি। আচ্ছা, তাহলে উপরে একটু মুছে দিলাম, হ্যাঁ। এবার খেয়াল করতে দেখি, যদি আমি এভাবে লিখি তাহলে তো লেখা যায় কিনা, আর ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা কি লেখা যায়? মানে আমি এইটাকে এটা দ্বারাই গুণ করছি, মানে ডট গুণ করছি, এই যে আর ভেক্টর ডট আর ভেক্টর। আর ভেক্টরের মান কি বলো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই যে লিখছি। আর ভেক্টরের মান কি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাও লিখছি। তাহলে আমি এইটাকে এটা দ্বারাই গুণ করে দিয়েছি, তাহলে কি লেখা যাবে না এভাবে? অবশ্যই লেখা যাবে। তাহলে বলো দেখি এখানে কি হয়, আর ভেক্টরের মান ধরলাম হচ্ছে আর, আর এই আর ভেক্টরের মান ধরলাম হচ্ছে আর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ বি কস থিটা, তাহলে এ বি কস
এখানে 0 ডিগ্রি হবে না, কারণ আর ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রি ইকুয়াল। এখানে আগে নর্মালি গুণ করে নাও, পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর, এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে r ইন্টু আর আর স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি আসবে p ইন্টু পি cos 0 ডিগ্রি প্লাস। আচ্ছা বলো দেখি, পি ভেক্টর ডট কিউ ভেক্টর আর কিউ ভেক্টর ডট পি ভেক্টর কি সেম? এটা কি এক সেটা বলো আগে, কিভাবে বুঝলে এক না? এটা কি এক নাকি এক না? এটা কি এক নাকি এক না? কিভাবে বুঝলা? আচ্ছা দেখো, পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে কি, পি কিউ কস আলফা, কিউ ভেক্টর ডট পি ভেক্টর সমান কি বলো, কিউ পি কস আলফা। বলো তো এইটুকু আর এইটুকু কি সেম? কেন সেম না বলো তো? আচ্ছা এখানে কি দিক বলতে কিছু আছে? আর এখানে কি দিক বলতে কিছু আছে? পুরোটাই ভ্যালু না, পুরোটাই ভ্যালু না। এই জন্য ডট গুণনকে কি বলা হয়, স্কেলার গুণন, আর ক্রস গুণনকে বলা হয় ভেক্টর গুণন। বুঝছো কেন বলা হয়? তাহলে ডট গুণন করলে ডট গুণনের যে ফলটা আছে ওই ফলে কি কখনো দিকের কোনো কথাবার্তা আছে? পি একটা ভ্যালু, কিউ একটা ভ্যালু, কজ আলফা একটা ভ্যালু, এই কিউ পি কজ আলফা সবই ভ্যালু। আগে গুণ করি বা পরে গুণ করি, 2 × 5 আর 5 × 2 তো একই। বুঝছি ব্যাপারটা? তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর যে কথা আর কিউ ভেক্টর ডট পি ভেক্টর একই কথা, তার মানে বিনিময় সূত্র মানে ভেক্টর ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, কারণ ক্রস গুণন করলে একটা দিক আসে না। ধরো এই ভেক্টর, এই যে ভেক্টর আছে, ধরো বি ভেক্টর, বি ভেক্টর, তাহলে ক্রস গুণন করলে কি আসবে, এই দিক বরাবর একটা দিক আসবে। তো তখন দেখা গেছে যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি তখন এই দিক বরাবর দিকটা আসে, তাহলে উল্টো হয়ে যায়, তখন হচ্ছে ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। ডট গুণনে যেহেতু ভ্যালু শুধু ভ্যালু আছে দিক নাই, এই জন্য বিনিময় সূত্র মানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি এইটুক থেকে এটা লিখতে পারি না, 2 পি ভেক্টর ডট কিউ ভেক্টর লিখে যায়? যায়, এখানে আসবে না। এখানে হচ্ছে কিউ ইন্টু কস 0 ডিগ্রি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, আর এটাকে আগে আনলাম, হ্যাঁ, কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস, বলো পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দিছি? আলফা, এই হচ্ছে আলফা। এই যে আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এটা আমরা মুখস্থ ছিল আর কি, আমরা পারতাম যে আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাহলে বলবো যে এতদিন তো অনেক সূত্র দেখাইছেন, প্রতিবেদন দেখেন নাই, তাহলে আজকেরটা কেন দেখেন? আমরা এখানে যে কাজগুলো করছি, মানে এটা সলভ করতে যায় যে কাজগুলো করছি, এই খন্ড খন্ড কাজগুলো আমাদের সামনে কাজে লাগবে, বোঝা গেছে? এই জন্য এটা প্রতিবেদন দেখাইলাম যে আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এবার যাবো হচ্ছে কোণ বের করতে, হ্যাঁ না, শুধু এই সূত্রটা আমাদের দরকার। শেষ, শেষ, চলো এবার যাবো হচ্ছে দিকে, যে কত কোণে আছে এটা। আচ্ছা তাহলে মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা খেয়াল করো দেখি, একটু আগে যেটা দেখলাম আর কি, ধরো এটা হচ্ছে কিউ একটা বল, হ্যাঁ, এবং এটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তার এই কিউ বলে দুটো অংশ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, বা একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর হচ্ছে উল্লম্ব বরাবর, তাই তো নাকি? যদি এটা আলফা হয় তাহলে এটা কত হবে? আলফাই হবে। তা এটা কি হবে, কিউ কস আলফা, এটা কি হবে, কিউ সাইন আলফা। আমি এবার এই কোণটা বের করতে চাচ্ছি, এই লব্ধি আসলে কত কোণে আছে। আমরা তো অলরেডি লব্ধির মানটা বের করছি, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ওইটা তো চাচ্ছি যে এই লব্ধি বলটা আসলে কত কোণে অবস্থান করে, এটা বের করতে চাচ্ছি। তো আমি যদি এখানে একটা লম্বটা নিই, দেখো তো, যে লম্বটা নিই, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয় না? হয় কি না? যে এইটুক আর একটু লম্বটা একটু করে দিই, সোজা করে দিই, ধর এরকম, তাহলে সোজা হয়েছে, থাক এইটুক চলবো। তাহলে বলো এটা কি একটা সমকোণী ত্রিভুজ? যেটুক সমকোণী ত্রিভুজ। আচ্ছা বলো তো এই যে এইটুকুর মান কত? এটুক তো পি, এটুক তো পি, মানে এই দিক বরাবর পি বল আছে, তো
তো এই দিক বরাবর কি আর কোনো বল কার্যরত আছে? আছে, এই যে কিউ বলটা। তো এই যে কিউ বলের দুটো ফাংশ না, একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে কি এই দিক বরাবর। এটা তো কিউ, এটা হচ্ছে কিউ। তো এইটুকু কত বলো দেখি, এটুকু কত? এই যে আলফা, আলফা এটুকু আলফা, তো এটা কত হবে? কিউ কস আলফা। এটা কত হবে? কিউ সাইন আলফা। তার মানে আনুভূমিক বরাবর আসলে এই পি বল কার্যরত আছে, আবার এই কিউ কস আলফা কোন বলটা কার্যরত আছে, এবং উলম্ব বরাবর শুধুমাত্র এই বলটাই কার্যরত আছে, তাই তো? এটা হচ্ছে এই উলম্ব বরাবর এইটা, আর এই যে এই বলটা হচ্ছে এই আনুভূমিক বরাবর, এটা আনুভূমিক বরাবর। বুঝছো? বুঝা গেল? তো আমি হচ্ছে এবার এই জিনিসটাকে এইটুক আর এইটুকে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে এইখানে কতটুকু আছে? এই পি বল আর এই কিউ কজ আলফা। আর এখানে কতটুকু আছে? এই কিউ সাইন আলফা। এই দিক বরাবর হচ্ছে কিউ সাইন আলফা, আর এই দিক বরাবর হচ্ছে টোটাল পি ভেক্টর প্লাস কিউ কস আলফা, তাই তো? তাহলে এবার হচ্ছে এখানে এই সূত্র ফেলো, ট্যান থিটা সূত্রটা ফেলো। ট্যান থিটা মানে কি বলো? লম্ব বাই ভূমি। লম্ব কত? কিউ সাইন আলফা, আর ভূমি কত? পি, পি প্লাস কিউ কস আলফা। এই হিসেবে আমরা চিনি যে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। আর এটা মজার হিসেবে আমরা মনে রাখতে ব্যবহার করি যে যার সাথে অ্যাঙ্গেল, হ্যাঁ এভাবে মনে রাখতে চেষ্টা করি যে এখানে পি, এই বলটা হচ্ছে লব্ধি বল হচ্ছে কিউ বলের সাথে কত কোণ উৎপন্ন করে, তো আমরা পিটাকে হচ্ছে আলাদা রাখবো যেহেতু পি পি এর সাথে অ্যাঙ্গেল। আর যেহেতু ট্যান থিটা, তাহলে সাইন উপরে আর কস নিচে, বাকি হলো কিউ হবে। মানে ভুলে গেলে অন্তত এইভাবে মনে রাখতে পারবা, ট্যান মানে উপরে সাইন নিচে কস, আর পি আলাদা মানে হচ্ছে পি এর সাথে থিটা আছে বা অ্যাঙ্গেলটা আছে। বুঝছি না ঝামেলা আছে? এটাও প্রতিপাদন, এটারও দরকার ছিল না, ডিরেক্ট সূত্র জানা থাকলে হইতো। কিন্তু আমরা হচ্ছে এখানে এখানে তো আমরা হচ্ছে ওই যে নদীনগর অঙ্ক করবো না, আমাদের কখনোই বা এরকম সৌভাগ্য হবে না যে একটা নদীনগর অঙ্ক করতেছি। আমরা আসলে ওই বিষয়গুলোকে ডেভেলপ করবো, তোমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন ধরে ধরে আমরা সূত্র বানাবো, মোট কথা আর কি এই স্মৃতিবিদ্যাতে। তখন আমাদের এই যে এই বিষয়গুলা, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কাজে লাগবে। এই জন্যই আমি এই সুযোগে হচ্ছে এই বিষয়গুলো দেখাইলাম, ঠিক আছে? কিন্তু এই প্রতিপাদনগুলো দরকার নাই, কিন্তু আমাদের শুধু দরকার হবে এই ট্যান থিটা, আর হচ্ছে ওই যে আর ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ওইটা ঠিক আছে? বলে ফেলো, শেষ, সবারই শেষ, তবে আসে। তাহলে এগুলো তো সব ফিজিক্সেরই নাকি? সব ফিজিক্সের না এগুলো? তা আবার মাথা না যে ফিজিক্সের, এগুলো ফিজিক্সের? হ্যাঁ, এগুলো ম্যাথে কি বলে না, আমি শিখাতে পারলাম না। ফিজিক্স আগে পড়ছো বলে কি এটা ফিজিক্স হয়ে গেছে? হ্যাঁ, ভেক্টর কি ফিজিক্সের? আস্তাগফিরুল্লাহ, হচ্ছে দুটারই কেমন হইলো? আচ্ছা, আর বড়, আর জ্ঞান দরকার তোমাদের। কেস ওয়ান, এই জন্য ওটা আগে না, ওটা ওইটা ওইটা, তাই তো? ঠিক আছে, আরো আরো জ্ঞান অর্জন করতে হবে এটা বুঝতে গেলে। ঠিক আছে, পড়তে থাকি, হয়তো বা এক সময় ঠিক হয়ে যাবে। কেস ওয়ান, কেস ওয়ান যদি আলফা ইকুয়ালস টু জিরো হয়, ভাবো আমরা হচ্ছে এখানে দুটা ফর্মুলা শিখছি, কি কি বলো দেখি? আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, সেটা ইকুয়াল কি বলো দেখি? tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এখানে কোনটা কার সাথে আছে? পি এর সাথে। যদি এইভাবে লিখতাম, থিটা ইকুয়াল tan ইনভার্স পি সাইন আলফা, পি সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস পি কজ আলফা, তাহলে কোনটা কার সাথে থাকতো? কিউ এর সাথে থাকতো, তাই তো? আচ্ছা, আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে বলো দেখি আর কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান 1, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, এটা কার সূত্র? পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাই তো? রুট করে দিলে পি প্লাস কিউ। তাহলে যদি আলফা 0 ডিগ্রি হয়, আমাদের মনে রাখতে হবে আলফা 0 ডিগ্রি হলে আর, আচ্ছা দেখো তো, আলফা যদি 0 ডিগ্রি হয় এর মানে কি বলো দেখি? এই যে পি বল এই দিক বরাবর কার্যরত, তাহলে কিউ বলটাও কি বলো দেখি? এই দিক বরাবরই কার্যরত না?
আলফা 0 ডিগ্রি মানে কি, দুটা বল একই দিক বরাবর আছে। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তো একজন তোমাকে টানতেছে, আর একজন তোমাকে এই দিক বরাবর টানতেছে। তো এই কন্ডিশন ছাড়া আর কোনো ভাবে কি তোমাকে টানা সম্ভব, যার কারণে তোমার উপর বেশি বল প্রযুক্ত হবে? সম্ভব? সম্ভব না। তার মানে এটাই কি হচ্ছে আর ম্যাক্সিমাম, মানে লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটাই। তো এই জন্য আমরা কি বলবো এটাকে আর ম্যাক্স। আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ। দুটি বল যদি একই দিক বরাবর ক্রিয়ারত থাকে, তাহলে তাদের লব্ধি কি হয়, সর্বোচ্চ হয়। আর ম্যাক্সিমাম হচ্ছে পি প্লাস কিউ। আলফা আর পাইছি, তাহলে বলো থিটা কি হবে? এবার থিটা ইকুয়াল tan ইনভার্স কিউ কিউ সাইন 0 ডিভাইডেড পি প্লাস কিউ কস 0। কিউ সাইন 0 কি মান কত বলো দেখি? 0। তাহলে 0 বাই সামথিং যাই থাক, মানটা কত আসবে? 0 আসবে, অসংখ্য না। 0 বাই সামথিং মানে 0। tan কত ডিগ্রি মান? 0। 0 ডিগ্রি মান 0। তাহলে থিটা কি হলো দেখি? 0 ডিগ্রি হলো। তাহলে এখানে লিখবা থিটা হচ্ছে 0 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন না করে আমরা বলতে পারতাম কমন সেন্স দিয়ে, সেটা কি বলা দেখি? এই পি বলে দিক বরাবর, কিউ বলে দিক বরাবর, তো লব্ধি তো এই দিক বরাবরই হবে নাকি? লব্ধি দিক বরাবরই হবে। লব্ধি বল এই দুই বলের সাথে কত গুণ উৎপন্ন করতেছে? 0 ডিগ্রি। ঠিক আছে, ঝামেলা আছে। বক্স মানে একটা ভ্যালু কিছু একটা হবে আর কি। বক্স কি দেওয়া হবে? বক্স হচ্ছে পি প্লাস কিউ, 0 ভাগ পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। tan 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তাই এটা হচ্ছে 0। বুঝছি না, ঝামেলা আছে। তাহলে কেস ওয়ানে আমাদের মনে রাখতে হবে আলফা 0 ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ, এবং লব্ধি এই বলদের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেস 2, ধর আলফা 90 ডিগ্রি আছে। যদি আলফা 90 ডিগ্রি হয়, তাহলে আর হচ্ছে 2p p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ 90। cos 90 এর মান কত? 0। তাহলে অ্যানসারটা হবে এটাই। এবার হচ্ছে থিটায়, তাহলে বলো থিটা কি হবে? tan ইনভার্স কিউ sin 90 ডিভাইডেড p প্লাস কিউ cos 90। তাহলে sin 90 মানে হচ্ছে 1, তাহলে q ডিভাইডেড cos 90 মানে হচ্ছে 0, তাহলে p। তাহলে এখানে থিটা হচ্ছে, হ্যাঁ tan ইনভার্স বাদ দিয়ে দিছি, ইকুয়াল tan ইনভার্স থিটা ইকুয়াল tan ইনভার্স q বাই p। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এই দুটো জিনিস। যদি আলফা 0 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর হচ্ছে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। থিটা হচ্ছে ডাইরেক্ট tan ইনভার্স কিউ বাই পি। তাহলে এই চিত্রটা হচ্ছে এরকম, এটা পি বল, এটা হচ্ছে কিউ বল, এই যে এটা হচ্ছে আলফা এবং লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে থিটা। শর্টলি লিখলে আলফা 90 ডিগ্রি হলে আর হচ্ছে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এবং থিটা হবে tan ইনভার্স কিউ বাই পি। এই বিষয়গুলো আমাদের ওই সৃজনশীল সলভ করতে গেলে বা এমসিকিউ সলভ করতে গেলে আমাদের কাজকে অনেক স্মুথ করবে, সহজ করবে, সময় কমাবে, এই কারণে এইসব দেওয়া। কেস 3, যা হচ্ছে আলফার মানটা 180 ডিগ্রি। আলফা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইখানে হবে কি 180, এইখানে হচ্ছে মাইনাস এর 2p কিউ। বলো তোমাদের 180 মান কত? মাইনাস এর 1, তাহলে মাইনাস এর 2p কিউ, তাহলে রুট ওভার অফ p মাইনাস এর কিউ হোল স্কয়ার ইকুয়ালস টু, তাহলে কত হবে? p মাইনাস কিউ। বুঝতে পারলে? কই লিখে দাও। আচ্ছা, তাহলে এইটুক গেল না, এই যে এইটুক বাদ, এবার আসি তাহলে সাইন 180, আর এইখানে হচ্ছে cos 180। তাহলে বলো তো দেখি কত হয় সাইন 180 ডিগ্রি মান কত? বলো সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান জানলে সাইন 180 ডিগ্রি মান জানতে পারো না কেন?
আমি বলছিলাম যে কোণ বের করার বেলায় কয়েকটা বিষয় খেয়াল রাখলে আমাদের এগুলো স্মুথলি সলভ করা যায়। একটা হচ্ছে ওই যে সাইন কজের বেলায় 180 ডিগ্রি পর পর মানটা রিপিট হয়, মানে সাইন 30 ডিগ্রি মান যে কথা, সাইন 180 প্লাস 30 মানে 210 ডিগ্রি মান সেম কথা। এভাবে মনে রাখলে সুবিধা হয়। যেমন ধরো আবার এটা দরকার, ধরো সাইন ইনভার্স হাফ, বা ধরো কজ ইনভার্স মাইনাসের হাফ, এটা কত বলো? কজ ইনভার্স মাইনাস হাফ কত? তাহলে আগে বলো কজ ইনভার্স হাফ কত? 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 বাদ দিয়ে দাও, যা আসে তাই, মানে কত? 120। বুঝছো? আচ্ছা, এগুলো খেয়াল রাখলে এগুলো সহজ। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? 0। তাহলে উপরে 0, নিচে যাই থাক মানটা কত আসবে? 0 আসবে। 0 তো টেন ইনভার্স দিনি না, টেন ইনভার্স 0 মানে হচ্ছে 0। আচ্ছা, আমরা একটু কমন সেন্সে চিন্তা করবো। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমাদের ক্রিয়াবিন্দু, বা আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করতেছি। একটা বল হচ্ছে পি এই দিক বরাবর, আর একটা বল হচ্ছে কিউ এই দিক বরাবর। আমি এই বলটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এটা পি। তাহলে বলো দেখি এই বস্তুটা কোন দিক যাবে? ধরো তুমি এই দিক বরাবর 10 নিউটন বলে টানতেছো, আর কেউ একজন এই দিক বরাবর 5 নিউটন বলে টানতেছে, তাহলে বলটা কোন দিক যাবে? এই দিক বরাবর 5 নিউটন বলে কার্যত থাকবে না, তার মানে লব্ধিটা হবে এই দিক বরাবর এবং সেটা 5 নিউটন বলে, তাই তো? এই 5 নিউটন কি এখানে ভ্যানিশ হয়ে গেল না জাস্ট উল্টা থাকাতে? আচ্ছা বলো দেখি, এই বস্তুর উপরে এই কন্ডিশন ছাড়া এমন কোন কন্ডিশনে এটাকে বসানো সম্ভব যার কারণে এটার উপর কার্যত বল সর্বনিম্ন হবে? তুমি ধরো এদিক বরাবর টানতেছো, আর এই ধরো এদিক বরাবর টানতেছে, জাস্ট উল্টা না? ধরো তুমি এদিক বরাবর টানতেছো 10 নিউটন, আর একজন এদিক টানতেছে হচ্ছে 10 নিউটন, তাহলে কি এই বস্তু নড়াচড় করবে? এই দিক বরাবর 10 নিউটন, এই দিক বরাবর 10 নিউটন। ওই যে দড়ি খেলার সময় অনেক সময় হয় না যে এক জায়গায় স্থির আছে, স্থির আছে মানে কি এই দড়ির উপর কি বল প্রয়োগ হচ্ছে না এরকম কিছু? না, বল কিন্তু প্রয়োগ হচ্ছে, কিন্তু অবস্থানে পরিবর্তন হচ্ছে না, কারণ সমান। যখন সমান সমান বল বিপরীত দিকে দিলাম তখন বস্তুর অবস্থানের পরিবর্তনই নাই। এবার চিন্তা করো এটার বেলায় যে অসমান বল, অসমান বলের বেলায় যখন আমি এইভাবে এইভাবে প্রয়োগ করতেছি, তো এইখানে কি এর থেকেও মানে এই কন্ডিশন ছাড়া, মানে উল্টা দিক ছাড়া, ধর আমি এই দিক বরাবর দিলাম অথবা এই দিক বরাবর দিলাম বলগুলা, এরকম কোনো কন্ডিশন বের করা সম্ভব যার কারণে এখানে লব্ধির মান সর্বনিম্ন হবে? সম্ভব না তো। যেমন ধরো এই 10 যদি এই দিক বরাবর দিতা, তাহলে কি এখানে কার্যত বল 0 হইতো? হইতো না। ধরো এই দিক বরাবর দিছো, 0 হইতো? হইতো না, কিছু একটা অন্তত কার্যত থাকতো। তাহলে কেবলমাত্র এই কন্ডিশনে যখন বিপরীতমুখী তখন এই মানটা কি হলো? সর্বনিম্ন, এবং সমান হওয়াতে 0 হয়ে গেল। তাহলে উল্টা দিক বরাবর বলা ছাড়া আর কোনো কন্ডিশন বের করা সম্ভব না যার কারণে বলদ্বয়ের লব্ধি সর্বনিম্ন হচ্ছে, তাই তো? তাহলে এই যে বলটা পাইছি আমরা পি মাইনাস কিউ, এটা কি হবে? মিনিমাম হবে না? মিনিমাম হবে না? তাহলে আমরা এখানে বলবো যে যদি আলফা 180 ডিগ্রি হয়, হলে আর হচ্ছে আমাদের মিনিমাম, এবং সেই মানটা হচ্ছে পি মাইনাস কিউ। বল দেখি থিটা কি হবে? অলরেডি দেখছি ও 0 ডিগ্রি, তাই না? এই 0 ডিগ্রি কার সাথে? ধরো হচ্ছে এই যে আগের আগের জিনিসটা চিন্তা করো, 10 নিউটন 5 নিউটন, তাহলে বলটা হচ্ছে এই দিক বরাবর, আর এই বস্তু হচ্ছে এই দিক বরাবর 5 নিউটন বলে কার্যরত থাকবে। তাহলে এই পি বলের সাথে লব্ধি বল কত গুণ উৎপন্ন করলো? 0 ডিগ্রি। আর এই বলের সাথে কত গুণ উৎপন্ন করছে লব্ধি? 0 না তো, এই যে 180। বুঝিনি? বুঝি নাই? বলতেছি দেখো আবার। ধরো এই বিন্দুতে বা এই বস্তুতে এই দিক বরাবর 10 নিউটন বল কার্যরত, আর এই দিক বরাবর 5 নিউটন বল কার্যরত আছে। তাহলে এই বস্তুতে আসলে কতটুকু কার্যরত হবে? এই দিক বরাবর, এই দিক বরাবর 5 নিউটন, তাই তো? এটা ছিল পি বল, এটা ছিল কিউ বল। তাহলে বলো দেখি এই পি বলের সাথে এই 5 নিউটন বল বা লব্ধি বল কতক্ষণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। কিন্তু এই বল 180 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে। তো আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে আর হচ্ছে মিনিমাম পি মাইনাস কিউ, এবং সেটা হচ্ছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তো যে বলটা বড় সেই বলের সাথে 0 ডিগ্রি, আর যে বলটা ছোট সেই বলের সাথে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। চলছ? শেষ? হচ্ছে কেস 4 এর আগে ধরো পি বল এবং কিউ বল, দুটা বল কোন একটা বস্তুতে কার্যরত আছে। হ্যাঁ, এই হচ্ছে বস্তুটা, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, কার্যরত অবস্থায় আছে। তাহলে এই দুই বলের লব্ধি কি আর মিনিমাম থেকে ছোট হইতে পারবে?
পারবে? আর ম্যাক্সিমাম থেকে বড় হইতে পারবে? পারবে না। তাহলে লব্ধির রেঞ্জ কি হয়ে গেল বলো দেখি? লব্ধির রেঞ্জ আর ইজ গ্রেটার দেন ইকুয়াল আর মিনিমাম স্মলার দেন ইকুয়াল আর ম্যাক্সিমাম, তাই তো? আরেকটুকু চাইলে কি তাহলে এরকম হবে, পি মাইনাস কিউ মানে লব্ধি আর হয় পি মাইনাস কিউ এর সমান অথবা তার থেকে বড়, অথবা পি প্লাস কিউ এর সমান অথবা তার থেকে ছোট, তাই তো? আচ্ছা, একটা কোশ্চেন তোলো। 2, 5, 7, 2 নিউটন, 5 নিউটন, 7 নিউটন মানের বলগুলোর লব্ধি নিচের কোনটি হওয়া সম্ভব নয়? এরকম তুলছ? চলো আমি অপশন গুলা দিই। আচ্ছা দূরে দাও, হ্যাঁ 5 নিউটন দাও আর হচ্ছে 7 নিউটন দাও, বুঝতে সুবিধা হবে। আহ, বলো অ্যান্সার কোনটা? আচ্ছা ও বলছে 1, তারপর আমি বলছি যে 5 নিউটন, ব্যাখ্যা দিও না কেউ আগে, হ্যাঁ? বলছে যে 5 নিউটন এবং 7 নিউটন মানের বলগুলোর লব্ধি নিচের কোনটি হওয়া সম্ভব নয়। আমি কি 5 নিউটন আর 7 নিউটনের মধ্যবর্তী কোণ দিছি? কোণ তুমি যেভাবে ইচ্ছা দিতে পারো, কিন্তু এই এখানে একটা মান আছে যেটা কোনোভাবেই হওয়া সম্ভব না, তুমি কোণ যেভাবে দাও ওই মানটা আসবে না। আচ্ছা 1 বলছে 1, আর কেউ? 1 বলো কিভাবে? তাহলে এখানে আছে 5 নিউটন আর 7 নিউটন, তাহলে এখানে আর মিনিমাম কত বলো দেখি? 7 মাইনাস 5 তাহলে কত? 2। আর আর ম্যাক্সিমাম 5 প্লাস 7 তাহলে কত হয়? 12। তাহলে এখানে বসাও দেখি। তাহলে এই মানটা অবশ্যই মাইনাস কি বলে 2 এর থেকে 2 সহ 2 এর থেকে বড়, এবং হচ্ছে 12 সহ 12 এর থেকে ছোট হবে। হয় 2 হবে, না 2 এর থেকে বড়, হয় 12 হবে অথবা 12 থেকে ছোট হবে। তো 1 তো হচ্ছে এই ব্যবধির মধ্যে পড়ে না, পড়ে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, ফার্স্টের কোশ্চেন এইটা। তাহলে খেয়াল রাখবো আমরা যে আর এর রেঞ্জ হচ্ছে আর ইজ গ্রেটার দেন ইকুয়াল আর মিনিমাম স্মলার দেন ইকুয়াল আর ম্যাক্সিমাম। আর হ্যাঁ অবশ্যই কি বলে সব তুলবা যা লিখছি। শেষ, আমরা কেস করে যাবো। তুলো আগে, তুলো তাড়াতাড়ি তুলো। Yes. আজব মার্কের কোশ্চেন হয়, মানে সাস্টের কোশ্চেনের স্ট্যান্ডার্ডই আলাদা। তুমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও সাস্টের প্রিপারেশন আলাদা নিতে হবে। সাস্টের প্রিপারেশনটা এরকম, কোশ্চেন গুলো দেখবা সাস্টের যে ওদের হচ্ছে আলাদা একটা মাপকাঠি আছে কোশ্চেনের লেভেলের, হ্যাঁ? কিরকম জানি একটা কিরকম জানি কোশ্চেন, মানে তোমার হচ্ছে যে গুগলি আছে না, গুগলি, তোমার তো ইঞ্জিনিয়ারিং বেসিক লাগবেই, পাশাপাশি গুগলির যে একটা বেসিক আছে সেটাও লাগবে। গুগলি বুঝো তো নাকি? দাদা দাদা, হ্যাঁ দাদাগিরি দেখছো না, বিষয়টা ওই রকম খানিকটা। মানে ওদের কোশ্চেনে প্রচুর টুইস্ট থাকে, মানে এমন টুইস্ট দেওয়া থাকবে না, তুমি যদি ধরতে না পারো তাহলে অ্যান্সার দিতে পারবে না, কিন্তু তুমি জানো সবকিছু। বলো কি বলবো? ওমেগা কি হয়েছে? তোমাকে তো পড়াইছি। কে বলছে কে পড়ে নাই? সবাই করছে, তুমি শুধু পড়ো নি, আসলে কেন আসলে শুরু করছো তো? ও সোহাট বড়, ওরা হচ্ছে আরেকটা বেঁচে পড়াবো তখন দিব ভিডিও রেকর্ড করে দিয়ে দিব, পাঠিয়ে দিব। পরীক্ষাটা স্কিপ করতে হবে, কারণ ওটা পড়াইতে গেলে আমি তোমাকে আর ওই পার্টটা হচ্ছে 1.5-2 ক্লাসের পড়াশোনা, এমন না যে 10 মিনিট দেখা দিলাম হয়ে গেল। একদিন হবে না তো, একদিন হবে না। দেখো এটা শেষ, তাহলে আমরা যাবো কেস 4।
কেস 4 ধরো পি আর কিউ সমান, খেয়াল করো, ধরো হচ্ছে পি আর কিউ সমান, তাহলে কি হবে, মানে পি বল দর সমান, বল দর যদি সমান হয় তাহলে আর সে কিরকম দেখো, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস আলফা এরকম। তাহলে রুট ওভার অফ এখানে হচ্ছে 2p স্কোয়ার প্লাস এখানেও 2p স্কোয়ার কস আলফা। তো আমি যদি এই 2p স্কোয়ারটা কমন নেই এখানে, তাহলে হয় কি 1 প্লাস কজ আলফা, দিলাম হচ্ছে রুট, এটাকে বাইরে আনো তাহলে হয় √2p, আর এখানে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস কস আলফা। তো আমি এখানে এই রুটটাকে সরাইতে চাচ্ছি, তাহলে কি করব, রুট ওভার অফ 2p রুট ওভার অফ, যাতে এইভাবে লেখা যায় না 2 ইন্টু কস 2 ইন্টু আলফা বাই 2, তাই তো আলফাটাকে আমি 2 ইন্টু আলফা বাই 2 লিখছি, তাহলে √2p ইন্টু রুট ওভার অফ 1 প্লাস কস 2a 1 প্লাস কস 2a, তাহলে 2 কস স্কোয়ার এ কত আলফা বাই 2। তাহলে এবার √2p ইন্টু এই রুটটাকে বাইরে আনলে হচ্ছে √2, আর এই রুট স্কোয়ার বর্গ করলে রুট কই চলে যায়, স্বর্গে, তাহলে এই রুট আর নাই, সে স্বর্গে চলে গেছে, cos আলফা বাই 2, তাহলে √2 p cos আলফা বাই 2, এটা আমরা মনে রাখবো। p সমান কি হলে এভাবে বাংলা লিখো, বলদয় সমান হলে, এর মানে হচ্ছে p সমান q হলে r সমান 2p cos আলফা বাই 2, বলদয় সমান হলে লব্ধি r ইকুয়ালস টু 2p cos আলফা বাই 2। বলো দেখি কোন কি হবে, থিটা, কমন সেন্সে বলো, সমান হবে না। ধরো এই হচ্ছে পি বল, এই হচ্ছে কিউ বল, এখানে আমাদের বলটা হচ্ছে সমান পি কিউ, তাহলে এই যদি এটা পি কিউ যদি সমান হয় তাহলে এটা পি, তাহলে মাঝখান দিয়ে যাবে না, জাস্ট মাঝখান দিয়ে যাবে না। ধরো হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ, আমি জাস্ট এই দিক বরাবর নৌকা দিলাম বি, এই বিটা হচ্ছে আবার ইউ, তাহলে কি নৌকাটা জাস্ট মাঝখান দিয়ে যাবে না, 45 ডিগ্রি হবে না, যদি 90 ডিগ্রি হয় আর কি, আর যদি আলফা হয় তাহলে এটা কি হবে আলফা বাই 2। তবু দেখবো আমরা, সমস্যা নেই। এটুকু কি তুলছ, তুলছি। তাহলে দেখা যাক এবার যদি পি সমান কিউ হয় তাহলে থিটা কি হয়, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ, মানে তো পি একবারে লিখে দিলাম, তাহলে পি সাইন আলফা ডিভাইডেড পি প্লাস পি কস আলফা, আর থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এখানে উপরে পি ইন্টু সাইন আলফা, এখানে পি কমন নিয়ে নাও 1 প্লাস কজ আলফা, তাহলে পি আর পি কাটা যায়, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স সাইন আলফা ডিভাইডেড 1 প্লাস কজ আলফা। এটাকে কি আমরা এইভাবে রেখে দিব না, তাহলে বলো দেখি এখানে কি করা যায়, আর সাইন আলফা আর 1 প্লাস কজ আলফা দে, দেখো tan ইনভার্স সাইন 2 ইন্টু আলফা বাই 2 লেখা যায়, 1 প্লাস কস 2 ইন্টু আলফা বাই 2 লেখা যায়, তাহলে tan ইনভার্স বলো দেখি সাইন 2 এ মানে কি 2 সাইন এ কস এ, আর 1 প্লাস কস 2 মানে কি 2 কস স্কয়ার এ, তাই তো। তাহলে এখানে এই 2 আর হচ্ছে এই 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, tan ইনভার্স এই একটা কস আর এই একটা কস কাটা, তাহলে উপরে বাকি রইল সাইন আর নিচে কস, তাহলে সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2, তাহলে tan ইনভার্স tan আলফা বাই 2, tan ইনভার্স tan কাটা থাকে হচ্ছে আলফা বাই 2, তো এটা কি হলো আলফা বাই 2 হলো। তাহলে আমরা এককটা লিখতে পারি যে p সমান q হলে r ইকুয়ালস টু 2p cos আলফা বাই 2 এবং থিটা ইকুয়ালস টু আলফা বাই 2।
বুঝছি, ঝামেলা আছে, কনফিউশন ক্লিয়ার? ভালো। হ্যাঁ, এই তো শেষ, কত বাজে? 33 বাজে। আচ্ছা, এই যে লাস্ট একটা টপিক দেখবো জাস্ট, এটুক শেষ। চলো। একটু দেখো, বল ও দূরত্ব। আচ্ছা, তোমরা কি একটা বিষয় খেয়াল করছো? যেমন ধরো হচ্ছে আমরা যখন এইভাবে লিখি, এটা হচ্ছে ধরো 10 নিউটন, আর এটা হচ্ছে ধরলাম হচ্ছে 5 নিউটন। তো নর্মালি যখন আমরা 10 নিউটন আর 5 নিউটন লিখি, 10 নিউটন বলটাকে একটু বাড়াই লিখি, মানে বড় করে দিই, আর 5 নিউটনটাকে একটু ছোট করে দিই, তাই না? দেখি দেখ, এবার ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 100 নিউটন, আর এখানে লিখলাম হচ্ছে 50 নিউটন। তাহলে খেয়াল করে দেখো তো, এইটুক আর এইটুক প্রায় সেম হয়ে গেছে না? তো আমি এইটুক দ্বারা এখানে 5 নিউটন বলকে বোঝাইলাম, আর এখানে এইটুক দ্বারা 50 নিউটন বলকে বোঝাই ফেলছি। তাহলে এখানে দূরত্বের একটা ফ্যাক্ট হলো না কেমন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যখন আমরা বলগুলাকে দিই বা বলগুলাকে প্রকাশ করি বা ভেক্টরগুলাকে প্রকাশ করি যে রেখা দ্বারা, তো ওটা হচ্ছে আমরা একটা আনুপাতিক হার ধরে নিই। যেমন এটুক যদি 50 হয় তাহলে তার দ্বিগুণ হচ্ছে 100, এটুক যদি 5 হয় তাহলে তার দ্বিগুণ হচ্ছে 10। এভাবে নিয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তো এইখানে আসলে একটা সম্পর্ক তৈরি করা যায়। হ্যাঁ, কিরকম? একটু কমাই বাড়াইনি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ধরো এইটুকু দূরত্ব হচ্ছে এ, এইটুকু দূরত্ব হচ্ছে বি, এইটুকু দূরত্ব হচ্ছে সি। সি বলতে এইটুকু দৈর্ঘ্য এ, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে বি, আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে সি। এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, এবং এই কোণটা হচ্ছে গামা। মনে করো এখানে আছে পি বল, এখানে আছে কিউ বল, এখানে আছে আর বল। আর কিন্তু এখানে লব্ধি না। হ্যাঁ, তো বি শুধু বলই না, অন্য কিছু হইতে পারে, ত্বরণ, বল, ভেক্টর, সরণ, যা কিছু ধরতে পারো আর কি। পি যে কোনো একটা ভেরিয়েবল, পি কিউ আর। যদি এরকম হয় তাহলে এগুলো আনুপাতিক হারে লেখা যায়। যেমন ধরো এইখানে এই 5 নিউটন আর এই 10 নিউটন বলের লব্ধি কি বলো দেখি? লব্ধি বলে মানে আনুপাতিক হার কি বলো? হাফ। আর এখানে 50/100 এর আনুপাতিক হার কত? হাফ। হাফ। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারবো যে বাই এবি বাই এখানে আর আছে সমান বিসি বাই পি সমান সিএ বাই কত বলো? কিউ। অথবা এভাবে লেখা যায় যে ধরো এই এবি বাই সি সমান বিসি বাই এ সমান এসি বাই বি। মুখস্থ না কিন্তু, মানে যার যার অবস্থানের কারণে ওটাকে অনুপাত হিসেবে ধরা যায়। বুঝছো ব্যাপারটা এরকম? আচ্ছা, তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট সম্পর্ক আছে, সেটা হচ্ছে যেটা এ বাই সাইন আলফা সমান বি বাই সাইন বিটা সমান সি বাই সাইন আলফা। মানে এইটাকে সুন্দর করার জন্য আর কি, মানে গুছাই লেখার জন্য এগুলো একটু এলোমেলো হয়েছে। এলোমেলো লাগতেছে না কেমন যেন? যে এটাকে গুছাই লেখার জন্য এরকম হয়েছে আর কি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এইটুক এ ডিভাইডেড হচ্ছে সাইন আলফা, মানে যেই বাহু তার বিপরীত কোণ, যেই বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত, যেই বাহু তার বিপরীত কোণ। তাহলে যে এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা, সি বাই সাইন গামা, এগুলো সেম। তুমি চাইলে এইভাবে লিখতে পারতা, পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা। এখানে আর কিন্তু লব্ধি না, আর র্যান্ডম এই ত্রিভুজের একটা বল।